শেষে দেখা যাবে ভবিষ্যতে আমার সন্তানাদি শ্বশুর শাশুড়ি বের হয়ে যাবে। অন্তিক এবার মুখ খুলল। মিষ্টি মেয়েটাকে অপছন্দ করার কোনো অপশন নেই ভাই। বাবা, বাবু দেখি 2-3 দিনে অন্তরে অন্তঃস্থল থেকে বউকে ভালোবেসে ফেলেছে। তা কি খাইয়ে তোর বউকে পাগল বানালো রে অন্তিক? মিষ্টি হালকা ভীষণ খেয়ে উল্টো দিকে দৌড় লাগালো। পিয়াস যে রসিকতা শুরু করেছে, শেষে মিষ্টির মান সম্মান নিয়েও টানাটানি শুরু করে দিবে। অন্তিক উত্তর দেয়, পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে অর্ধেক হয়েছিলাম তার। যখন তাকে মনের গহীনে জায়গা দিয়েছি তখন পুরোপুরি হয়েছি তার। পিয়াস ভাইয়ের বাহ্যিক দিক পরিবর্তন দেখে খুব খুশি হয়, মনে প্রাণে মিষ্টিকে ধন্যবাদ জানায়। অন্তিক কিছু একটা ভেবে পিয়াসকে প্রশ্ন করে, তুমি মিষ্টিকে পূর্ব থেকে চিনতে? মিষ্টির ছবি তো আমি তোমাকে পাঠাইনি। হ্যাঁ চিনি। পিয়াসের স্বাভাবিক উত্তর। এদিকে অন্তিকের মনটা খারাপ হয়ে যায়। তার মনের গহীনে উকিদায় সন্দেহের উৎপত্তি। অন্তিক ওহ বলে চেপে যায়। পিয়াস তখন ফোনে মগ্ন ছিল, অন্তিকের মন খারাপের দিকটা খেয়াল করেনি। খেয়াল করলে হয়তো আজ সন্দেহ নামক বিষক্রিয়া থেকে দুই মন রক্ষা পেত। রাতের খাবারের ঘরে হৈহুল্লোর পরিবেশ। নাজিমুদ্দিন দুই নাতিকে কাছে পেয়ে গল্প জুড়ে বসেছেন। মিষ্টি খাবার বেড়ে খাওয়াচ্ছিল। লায়লা বেগম এতদিন পর ছেলেকে পেয়ে দিশেহারা। মিষ্টির পিছু লাগা ভুলে তাকে আদেশ করছে এটা সেটা পিয়াসের দিকে এগিয়ে দিতে। মিষ্টি বিনা ব্যাগে খাবার এগিয়ে দেয়। পিয়াস মিষ্টির সাজানো গোছানো সংসারের কাজকর্ম দেখে খুশি হয়ে বলে, বাবা, কত পারফেক্ট কাজ করেছো মিষ্টি। তা কিভাবে এত গুছিয়ে কাজ শিখলে? অন্তিকের কেন যেন মিষ্টির ব্যাপারে পিয়াসের এত আগ্রহ পছন্দ হলো না। মিষ্টির ব্যাপারে তার আগে কেন পিয়াস জেনেছে এই ভেবে নাকি অন্য কোনো কারণে তা বোধগম্য হচ্ছে না। সে বিনা ব্যাগে খাবার খেয়ে যাচ্ছে। কলিয়াজ অন্তিকের পাশটায় জায়গা পায়নি। মিষ্টি ঘাপটি মেরে বসে নিজেও খাচ্ছে, সবাইকে বেড়ে খাওয়াচ্ছেও। আর ভাইয়ের মিষ্টির ব্যাপারে কথা বলা আদিক্ষেতা ছাড়া কিছু মনে হচ্ছে না। সে লাইলার কানে ফিসফিস করে বলে, ভাইয়াকে কি খাইয়ে বড় করেছো মা? আমার তোমার আমাদের সবার বিপরীত ভাইয়া। দেখেছো কিভাবে মিষ্টির সাথে হেসে হেসে কথা বলছে? আমার তো ওই মেয়েকে দেখলেই শরীর জ্বলতে শুরু করে। লায়লা বেগম মেয়ের কথা শুনে সকলের দিকে তাকিয়ে হেসে দাঁতে দাঁত চেপে বলেন, ছেলে কার মতো হয়েছে জানি না, তবে বাড়ি ফিরে এসেছে সেটাই অনেক। সুযোগ পেলে এমন হুমকি দেব, দেখবি হুড়মুড় করে সে আমাদের দলে চলে এসেছে। খাইতে বসছো নাকি রাজ্যের সকল আলাপ জুড়ে বসছো? এত কথা কি কও বৌমা? তোমাদের মা মেয়ের জন্যই আমার নাতি বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। ফিরে এসে শুকরিয়া আদায় না করে ফুরফুর করা শুরু করছো তারা। শ্বশুরের ধমকে চুপসে যায় লায়লা বেগম। খাবার খেয়ে বিনা বাক্যে ঘরে চলে গেলেন। গভীর রাত পর্যন্ত নাজিমুদ্দিন অন্তিক ও পিয়াসের সাথে গল্প করেন। অন্তিক ঘরে ফিরে এসে মিষ্টিকে দেখতে না পেয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। অন্তিকের ঘরের বারান্দাটা কখনো খোলা হয় না। পুরনো বাড়ির এই ঘরটায় বারান্দায় ছোট, নয়তো সব ঘরের বারান্দা বড় বড়। লায়লা বেগমের হাতে সংসারে বসার পর থেকে অন্তিকে এই ঘরে পাঠানো হয়। পিয়াস অন্যায় সহ্য করতে পারত না। লায়লা বেগমের অন্তিকের ব্যাপারে উদাসীনতা দেখে একসময় অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়ে চলে যায়। প্রায় 3 বছর যাবৎ পিয়াস বাড়ি ছেড়ে থাকে। পেশায় কলেজের প্রফেসর। কলেজের কোয়ার্টারেই থাকে সে। ছোট ভাইয়ের বিয়ের সংবাদ শুনেই বাড়ি এসেছে। বারান্দায় দাঁড়িয়ে মিষ্টি ও পিয়াসের কথা ভাবছিল সে। এই না সে সব ছুঁড়ে মিষ্টির কাছে সুখ খুঁজে পেয়েছে, সেই মিষ্টির হাসিতে সে পুনরায় প্রাণ ফিরে পেয়েছে। সেই মিষ্টির মনে কি পূর্বে অন্য কেউ ছিল? পরক্ষণে অন্তিক ভাবে এমন তো হওয়ারই ছিল। অন্তিকের জীবনে সত্যিটা জানলে তো মিষ্টি এমনিই চলে যেত। তখন সে কষ্ট বেশি পেত, এখন হয়তো কম হচ্ছে। অন্তিকের ভাবনার মাঝে এক জোড়া হাত পেছন থেকে জড়িয়ে ধরে। অন্তিক জানে হাত জোড়ার মালিককে। সে পেছনে না ফিরেই বলে, ঘুমিয়ে যাও, আমার একটু দেরি হবে। মিষ্টি অন্তিকের কথা শুনে বুঝতে পারে কোনো কারণে তার মন খারাপ। সে অন্তিকের পিঠে পরপর 2-3টা চুমু এঁকে বলে, তোমার কি মন খারাপ? না। একা দাঁড়িয়ে আছো যে, ঘরে চলো। তোমার বুকের বাঁ পাশটায় আওয়াজ শুনতে ইচ্ছে করছে। অন্তিকের কি হলো জানে না। মিষ্টির হাত ঝাড়া দিয়ে তার দিকে ফিরে বলতে শুরু করে, আমার ইচ্ছে করছে না, বুঝতে পারছো না? এত মায়া দেখিয়ে সেই তো চলেই যাবে, তবে কেন আমার মনটাকে রাঙাতে আসছো? দূরে সরো, আমাকে একা থাকতে দাও। অন্তিকের ব্যবহারে মিষ্টির চোখে অশ্রুধারা গড়িয়ে পড়ে। সে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলে, এত জোরে কথা বলছো কেন অন্তু? আমার কোনো ভুল হলে বলো, সংশোধন করে নিব। একজন মেয়ে বিয়ের পর স্বামীকেই আপন ভাবে। তুমি আমাকে কষ্ট দিলে আমি সইতে পারবো না, মরেই যাব। মিষ্টির চোখের পানি অন্তিকের সহ্য হয় না। সে চোখ বন্ধ করে রাখে আর রাগ সংযত করার চেষ্টা করে পুনরায় আকাশের দিকে তাকিয়ে থাকে। মিষ্টি তখনও স্থির দাঁড়িয়ে আছে। সে একজন বুদ্ধিমতী মেয়ে। স্বামীর হুটহাট রাগে তার উপর কোনো প্রভাব ফেলবে না। কিন্তু বিনা দোষে অন্তিকের উচ্চাও যে কথা তার সহ্য হয় না। অন্তরে আঘাত হানে, চোখ বেয়ে অশ্রুমালা গড়িয়ে পড়ে। মিষ্টি কিছুক্ষণ ভাবতে থাকে অন্তিকের ব্যবহারের মূল কারণটার ব্যাপারে। পরিশেষে বুঝতে পেরে নিজেই রেগে বসে। অন্তিককে নিজের দিকে ফিরিয়ে তার হাতে জোরে কামড় বসিয়ে দেয় সে। আকস্মিক আক্রমণের জন্য অন্তিক মোটেও প্রস্তুত ছিল না। সে মিষ্টিকে বাধা দিতে চেষ্টা করে, কিন্তু মেয়েটা যেন তার হাতের সাথে আঠার মতো লেগে আছে। অবশেষে মেয়ের
সবচেয়ে দুর্বল স্থান অর্থাৎ মিষ্টির মাথার চুলের মুঠো হাত দেয় অন্তিক। মিষ্টিকে ছাড়িয়ে রাগান্বিত স্বরে বলে, রাক্ষসের নানির ভূত কি চেপেছে? কামড়াচ্ছ কেন? মিষ্টির আগে হিসিস করছে। অন্তিকের হাত ধরে টেনে ঘরে নিয়ে এসে তার উপর চড়ে বসে বুকে ইচ্ছামতো কিলঘুষি দিয়ে বলতে থাকে, পিয়াস ভাইকে আমি পছন্দ করি না হাদারাম গাধা। না, পিয়াস ভাই আমাকে পছন্দ করে। তোমার মাথায় কি বুদ্ধি নাই? এই আমাকে বিশ্বাস করলে? তুমি না বলেছিলে আমাদের মধ্যে বিশ্বাস সবচেয়ে দরকারি? এই আমার উপর তোমার বিশ্বাস? তুমি খুব খারাপ অন্তু, খুব খারাপ। পিয়াসের সাথে মিষ্টির কোনো সম্পর্ক নেই, এই কথাই অন্তিকের জন্য যথেষ্ট ছিল। মিষ্টিকে সে বিশ্বাস করে, কিন্তু হঠাৎ করে মনে সন্দেহের সৃষ্টি হয়েছিল। এখন তাও পরিষ্কার। এছাড়াও তারা কিভাবে পূর্ব পরিচিত তা জানতে হবে, কিন্তু প্রথমে তার হিংস্র বাঘিনীকে থামাতে হবে। অন্তিক খুব ভালোভাবে জানে মিষ্টিকে কিভাবে থামাতে হবে। হয়েছে তো, এবার থামো মিষ্টি। আমার হাত জ্বলছে, বুকের উপর পাথর চেপে আছে মনে হচ্ছে। মিষ্টি থামে না, সে অন্তিককে একটার পর একটা আঘাত করছে। শেষে অন্তিক কোনো উপায় না পেয়ে মিষ্টির ঠোঁট জোড়া দখল করে নেয় অন্তিক। মিষ্টির আবেদনময় স্থানে ঘুরতে থাকে অন্তিকের হাত জোড়া। মিষ্টিকে আজ নিজের করে নিতে বড্ড ইচ্ছে করে তার। মিষ্টির রসালো ঠোঁটে শক্ত করে চুমু এঁকে অস্থির চিত্তে অন্তিক বলে, মাথা ঠিক ছিল না বউ, একাকিত্ব আমাকে জানোয়ারে পরিণত করে ফেলেছে, এবারের মতো ক্ষমা করে দাও। মিষ্টি অন্তিকের কথার প্রত্যুত্তরে বলে, তোমার উচ্চ আওয়াজ আমার সহ্য হয় না অন্তু। ভেতরটা জ্বালিয়ে দেয়। আমাকে তোমার বুকের বাপাসটায় জায়গা দিও, তাতেই হবে। অন্তিক মিষ্টির কপালে চুমু এঁকে আবদার করে। একটু বউ সাজবে মিষ্টি? মিষ্টি বিস্তর হেসে বলে, এখনই? হ্যাঁ, লাল টকটকে শাড়ির সাথে তোমাকে দেখতে চাই। লাল গোলাপের স্থান তোমার ওই চুলে দিতে চাই। লাল চুড়ির রিনি ঝিনি শব্দে মাতাল হতে চাই। তোমার শুদ্ধতাময়ী জীবনে অশুদ্ধতা ছড়িয়ে দিতে চাই। মিষ্টি অন্তিকের গাল ধরে বলে, এত আবদার? এ তো অল্প, আমার বিশাল মনের আবদারও বিশাল, যা তুমি পূরণ করতে পারবে। মিষ্টি অন্তিকের বুকে মুখ গোজে। কিছু সময়ের জন্য মনে হচ্ছিল তার সাজানো সংসার করার আগেই ফাটল ধরতে শুরু করেছে, কিন্তু এখন সে সাজবে, অন্তিকের জন্য বউ সাজবে। লাল শাড়ি পরিধান করে বিছানায় ঘোমটা টেনে বসে আছে নববধূ। পুরো ঘর মোমবাতি দিয়ে সাজানো। রোমাঞ্চকর পরিবেশে অন্তিকের রোমান্টিক মনোভাব। মিষ্টিকে আজ কিভাবে মেনে নিবে? তার নববধূ আজ কিভাবে সেজেছে? প্রথম দিনের মতো ভারী সাজ, নাকি হালকা কাজল ও ফ্যাকাশে বর্ণ ঠোঁটে হাজির হয়েছে? অবশ্য অন্তিকের কাছে মিষ্টির ফ্যাকাশে ঠোঁটের স্বাদ বিশ্বের সকল মিষ্টান্ন স্বাদের চেয়ে সেরা মনে হয়। অন্তিক বাইরে গিয়েছিল গোলাপের মালা কিনে আনতে। ফিরতে কি বেশি দেরি হয়ে গেছে? ঘরে প্রবেশ করে নববধূর সামনের দিক থেকে ঘোমটা খোলার পরিবর্তে গোলাপের মালা খোপায় গুজে দিতে ইচ্ছে পোষণ করে সে। সেই পেছনে ফিরে ঘোমটা সরাতে নিতেই মিষ্টির উচ্চস্বর ভেসে আসে কানে। দরজার কাছটায় মিষ্টি অবাকের ন্যায় দাঁড়িয়ে আছে। অন্তিক একবার দরজার দিকে তো একবার তার সামনে বসা মূর্তি মানবীর দিকে তাকায়। অবাক হয়ে বলে, তুমি সেখানে থাকলে এখানে কে? সাথে সাথে অন্তিকের সামনে বসে থাকা কলি মাথার ঘোমটা সরিয়ে পেছনে ফিরে অন্তিককে জড়িয়ে ধরে বলে, আমাকে তোমার করে নাও অন্তিক ভাই, দেখো আজ তোমার জন্য আমি বউ সেজেছি। অন্তিক শুকনো ঢোক গিলে মিষ্টির দিকে তাকায়। তার হিংস্র বাঘিনী আবারও খেপে যাচ্ছে। কলি বাঁশের ফলে কিছু না হলে অন্তিকের আজ রফাদফা হয়ে যাবে ভাবতেই মনে দুঃখের গান বাজছে। মিষ্টির রাগ ঊর্ধ্বে, এ রাগ নিবারক ঔষধি নেই। অন্তিকও আজ ভীতু ছানা মিষ্টির রাগের সামনে। মিষ্টি পাকের ঘরে দুধ গরম করতে গিয়েছিল। ঘরের সাজসজ্জার কারণ তারই করা। অন্তিকের অসহায়ত্ব নয়নও তার নজরে আসছে না। সে রাগে গর্জে ওঠে, তোর মতো নির্লজ্জ মেয়ে আমি কোথাও দেখিনি। কলি, ক্যাকটাস গাছের ফলি। কলিকে ঝাড়া দিয়ে ফেলে অন্তিক দাঁড়িয়ে পড়ে। কলির আজকের সাজসজ্জা নতুন নয়। অন্তিকের বিয়ের আগেও প্রায়শই রজনীতে সেজেগুজে তার ঘরে বসে থাকতো। কোনোদিন অন্তিক বুঝতে পেরে নিচে বাবার সাথে ঘুমাতে যেত, আবার কোনোদিন কলিকে 2-4টে কথা শুনিয়ে ঘর থেকে বের করে দিত।